ভারত কেন চুপচাপ বসে আছে এত বড় ঘটনার পরে? আমি জানি না। ভারতের বিদেশ নীতি কেন এতটা জরাগ্রস্ত আমি তা জানি না। যার পাঠানো খাবার খায়, যার পাঠানো ডিম বিনা পয়সায় খাচ্ছে, যার চিকিৎসা না নিলে তারা বাঁচবে না। যে তাদের স্বাধীনতা দিয়েছে, নিজে ধ্বংস হয়ে গিয়ে। সেই জাতিকে বিনা কারণে যদি এইরকম তার জাতীয় পতাকা অপমান করে, তাহলে ওখানকার সংখ্যালঘু ভাই-বোনদের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে? এই যে কুশিক্ষা, অশিক্ষা, বর্বরাচিত মানসিকতা, ছোট মানসিকতা, এটা একটা জাতির পরিচয় বহন করে। এই জানোয়ার এরা বাচ্চা শিশুদেরকেও শেখাচ্ছে অন্যের জাতীয় পতাকা রেসপেক্ট না করতে। বাংলা আজকে যে অবস্থায় শাসক করে ফেলেছে অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল, আমরা কিন্তু কেউ সুরক্ষিত নই। পশ্চিমবঙ্গে শাসক দলের অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গলিতে, গলিতে এমন অবৈধ আধার কার্ড, রেশন কার্ড বানানোর সেন্টার আছে। বাংলা হচ্ছে মুক্তাঞ্চল জঙ্গিদের জন্য। অর্থাৎ মমতা ব্যানার্জির স্পষ্ট সরকারি পলিসি হচ্ছে অনুপ্রবেশকারীদের ঢোকাও, যেকোনো শর্তে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাটাকে জলাঞ্জলি দিয়ে অনুপ্রবেশকারীদের আনো। আমার একটাই লক্ষ্য ভোটে জেতা। নাম ভারিয়ে জাল পাসপোর্ট, পার্কস্ট্রিটে ধৃত বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা 2 বছর আগে অবৈধভাবে সীমান্ত পার। মার্কুই স্ট্রিটের হোটেলে কাজ, গ্রেফতার সেলিম মাতব্বর, উদ্ধার রাজস্থানের রবি শর্মার নামে এক জাল জাল পাসপোর্ট। কি বলবেন? না, আ কি চলছে? না ভালোই চলছে তো। বেশ আমাদের একটা আ জঙ্গি অনুপ্রবেশকারীদের একটা আমরা সুনিশ্চিন্ত, সুচিন্তিত, শান্তির একটা গৃহ বানিয়েছি পশ্চিমবঙ্গকে। ইংরেজিতে বললে যাকে সেফেস্ট শেল্টার। এখানে আমরা সবকিছু করব। দেখুন আমি বকবক করছি না। তৃণমূলের বিরুদ্ধে আমার বলার আমার ইয়ে আছে। আমি কোন পলিটিক্যাল পার্টির বিলংসই করি না। আমি কতগুলো ডেটা নিয়ে আপনাকে বলছি। আপনি মনে পড়ে বঙ্গবন্ধু হত্যাকারী, বঙ্গবন্ধুকে খুন করে বাংলায় এসে ২০ বছর ছিল। সংসার করেছে, বিয়ে-থা করেছে। পরে বাংলাদেশে ২০ বছর পরে ঘুরতে গিয়ে ধরা পড়েছে। ফাঁসিতে ঝুলেছে। আমি মনে আছে আপনার ব্যাঙ্গালোরের রামেশ্বরমে যে কফি হাউসের যে বোম ব্লাস্ট? জঙ্গিটাও এসে ব্লাস্ট করে এসে কলকাতায় হোটেলে থেকে তারপরে টুক করে গিয়ে দীঘাতে গিয়ে আরাম করছিল। ভ্রমণ করছিল। আচ্ছা বুদ্ধগয়াতে যে বোম ব্লাস্ট, সেখানেও দেখা গেছে পশ্চিমবঙ্গের যোগ। পশ্চিমবঙ্গে ধরা পড়েছে। খাগড়াগড় পশ্চিমবঙ্গে। ওপার বাংলার আনসারুল্লাহ জঙ্গি গোষ্ঠী, মুজাহিদ্দিন গোষ্ঠী, এরা একাধিক গোষ্ঠী বাংলাদেশ সরকার তাদেরকে খেদিয়ে বিদায় করেছে। সীমান্ত দিয়ে এসে বাংলায় সুন্দর শাসক দলের ক্রিম খেয়ে, শাসক দলের বদান্যতায় আধার কার্ড, ফাদার কার্ড, মাদার কার্ড বানিয়ে সুন্দর আছে। এই যে দুদিন আগে কর্ণাটকে যে ১০ জনের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল। তাদের হাতে যে কাগজগুলো পাওয়া গেছিল তার মধ্যে ছিল অবৈধ আধার কার্ড, জব কার্ড। ভারত সরকারের জব কার্ড, ভারতের সুবিধা নিচ্ছে এই অবৈধরা। কোথায় বানিয়েছিল জানেন? তারা পশ্চিমবঙ্গে বানিয়েছিল। পশ্চিমবঙ্গে শাসক দলের অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গলিতে, গলিতে এমন অবৈধ আধার কার্ড, রেশন কার্ড বানানোর সেন্টার আছে। ফেলো করি মাখো তেল। মাত্র ৳২০,০০০ দিয়ে কর্ণাটকের ধৃতরা বলেছে ৳২০,০০০ দিয়ে ওরা সব ডকুমেন্টস বানিয়েছিল পার হেড। ভাবুন কত সস্তায় আমরা দেশটাকে বিক্রি করছে পশ্চিমবঙ্গের তৃণমূল। বাবা ভাড়া পাওয়া যায় আধার কার্ড বানানোর জন্য বাদুড়িয়ায়। বাবা ভাড়া দেওয়ার সেন্টার। আমার কথা নয়, এনআইএ তদন্তে উঠে এসছে। একাধিক ভারতবর্ষে বাংলা হচ্ছে মুক্তাঞ্চল জঙ্গিদের জন্য। এখানে এরা আসে সবকিছু আধার কাগজপত্র জোগাড় করে, যেহেতু এখানে কাজ নেই, শিল্প নেই, এরা সুন্দর রেস্ট অফ দ্য ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ে। সেখানে গিয়ে নাশকতা করে, বোম ব্লাস্ট করে, পয়সা কামায়, আবার বাংলায় এসে লুকিয়ে পড়ে পুলিশের সাহায্যে, শাসক দলের সাহায্যে। এই ধারাটা কয়েক দশক ধরে চলছে। মমতা ব্যানার্জির সময় সেটা উত্তরোত্তর বেড়ে গেছে। আপনি সীমান্তবর্তী এলাকাগুলো জনবিন্যাস দেখুন তো। ভারতের গড় জনবিন্যাসের জনবৃদ্ধির কয়েক গুণ বেশি জনবৃদ্ধি হচ্ছে আমাদের এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে। উপচে পড়ছে। আমি আপনাকে পরিসংখ্যান দেখালে আপনি চমকে যাবেন। ওই সময় কংগ্রেসী সরকার ইউপিএ গভর্নমেন্ট ১৪ তে বিদায় হওয়ার আগে তারা তৃণমূল সরকারের রাজত্বকালে ৩ বছরে ১ম ৩ বছরে কি হারে জনসংখ্যা বেড়েছে তার আইবি রিপোর্টগুলো যেগুলো বেরিয়েছিল, চমকে যাওয়ার মতন। বলছে ৫ গুণ অনুপ্রবেশ বেড়েছে তৃণমূলের সময়। শুধু তাই নয়, আপনি যদি আমি পরিসংখ্যান বলছি আমার কাছে ডেটা আছে, উত্তর ২৪ পরগনায় ১২.৫% জনসংখ্যা জেলাতে বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৮.৫% এর কাছাকাছি। বর্ধমানে ১১.৫% এর মানে প্রায় ১২। মুর্শিদাবাদে ২১, মালদা ২১.২১, বীরভূম ১৬.১৫, উত্তর দিনাজপুরে ২৩.১৫। এইগুলো জাতীয় গড়ের চাইতে অনেক বেশি জনসংখ্যা বৃদ্ধি। এটা জন্মের মাধ্যমে হয় না এই বৃদ্ধিটা। এটা অবৈধভাবে অনুপ্রবেশ না হলে হয় না। শুধু তাই নয়, আপনি খেয়াল করবেন যে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়িতে একটা নৈশভোজ হয়েছে। সেখানে কেশরীনাথ ত্রিপাঠী তখন বাংলার আ রাজ্যপাল। তখন কেন্দ্রে কিন্তু ইউপিএ গভর্নমেন্ট। মুখ্যমন্ত্রীও ইনভাইট হয়েছেন। এখানে এসছেন আপ আজ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এই হামিদ সাহেবকে তখন সবার সামনে রাজ্যপাল পশ্চিমবঙ্গের বলেছিল, "আপনাদের ওপার থেকে তো সাংঘাতিক পরিমাণে অনুপ্রবেশকারী জাল পাসপোর্ট নিয়ে আসছে, গরু পাচার হচ্ছে, সোনা বাজেয়াপ্ত হচ্ছে, জাল নোট
বুড়ি, বুড়ি ইয়ে হচ্ছে উদ্ধার। তখন মোহাম্মদ আম আব্দুল হামিদ বলেছিল, "কিচ্ছু করার নেই। আপনাদের পৃথিবীর ৪র্থ সবচেয়ে বড় বর্ডার ভারত বাংলাদেশের। ৪,০০০ কিলোমিটার। তার মধ্যে ২২১৬ কিলোমিটারই বাংলায় সাথে যুক্ত। বাকিটা সেভেন সিস্টার ফিস্টার মিলে। এটা পুরোটাই প্রায় অরক্ষিত। কারণ তৃণমূল এখানে জমি দেয়নি বর্ডার কভার করতে। শুধু তাই নয়, বর্ডারের বিএসএফ এর ক্ষমতা ৫০ মিটারের মধ্যে বাড়ানো, সেটার ক্ষেত্রেও এরা সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। অর্থাৎ মমতা ব্যানার্জির স্পষ্ট সরকারি পলিসি হচ্ছে অনুপ্রবেশকারীদের ঢোকাও, যেকোনো শর্তে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষাটাকে জলাঞ্জলি দিয়ে অনুপ্রবেশকারীদের আনো। আমার একটাই লক্ষ্য ভোটে জেতা। আমরা যেন তেন প্রকারে আমরা ভোটে জিততে চাই। ভোট মেকানিজমটাকে আমরা কন্ট্রোল করতে চাই অনুপ্রবেশকারীদের দিয়ে। তা না হলে ২০০৫ চৌঠা অগস্ট তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। ১,০০,০০,০০০ অবৈধ অনুপ্রবেশকারী বাংলায় আছে। বামফ্রন্টের ভোটে জিতিয়ে যাচ্ছে। তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি এনআরসি দাবি করেছিলেন। তিনি এখন কোথায়? তিনি এখন অস্বীকার করেন এগুলো। আচ্ছা, আমি বলছি শুধু ইনি নয়, জ্যোতিবাবু, ভূপেশ গুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী তখন বাংলার। তারা একাধিকবার আওয়াজ তুলেছিল, অবৈধ অনুপ্রবেশকারীরা আসছেন এখানে। ১ কোটির উপরে অনুপ্রবেশকারী আছে। সমস্যাটা কি জানেন? বিরোধী থাকলে অনুপ্রবেশকারীর কথা বলে। শাসকে চলে আসলেই ভুলে যায় অনুপ্রবেশকারী, ডিনাই করে। কারণ শাসকের পদটা টিকিয়ে রাখতে গেলে অনুপ্রবেশকারীদের দরকার তাদের। তাই এরা সিএ করলে, এনআরসি করলে পরে চিৎকার করে ওঠে, এনআরসি হতে দেব না। একাধিক ইস্যুতে রাস্তা কাঁপিয়ে দেয়, বাংলা কাঁপিয়ে দেয়। ফলে আমরা এই অবস্থা পাই। আমি বলছি বাংলা আজকে যে অবস্থায় শাসক করে ফেলেছে অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল, আমরা কিন্তু কেউ সুরক্ষিত নই। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলার। আমরা ওপার বাংলা, তার পরিস্থিতি দেখে আমরা একটাবার শিক্ষা নিই না। আমাদের শাসক এতটাই আত্মঘাতী সিদ্ধান্ত নেয় ক্ষমতায় বসে দিনের পর দিন, যে আমাদের পরবর্তী প্রজন্মের স্পেস কমে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর তো তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি শুধু ভাইপো নন। তিনি তো মা মা তার একটা তো নাতিও আছে, নাতনিও আছে। তার কি ভবিষ্যৎ দেখা যাচ্ছে তিনি বাংলায়? তিনি থাকবেন না, আমি থাকবো না। ওরা থাকবে। যদি এটা অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল হয়ে যায়, আরেকটা সিরিয়া হয়ে যায়, আরেকটা বাংলাদেশ হয়ে যায়, থাকতে পারবে তো তার নাতি-নাতনিরা? একদিক থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে এদেশে, এই রাজ্যে অবাধে একেবারে যাকে বলে। হুম। এবার অপরদিকে দেখা যাচ্ছে যে ভারতের পতাকার অবমাননা হচ্ছে বাংলাদেশে, স্টুডেন্টরা সেই পতাকা মারিয়ে দিয়ে যাচ্ছে, কি বলবেন? না, আমি বলছি যে আ আ তারা এদেশে থাকবে, সবকিছু করবে, ব্যবসা করবে, টাকা রোজগার করবে, জমি নেবে, সবকিছু করবে। তারপরে এই দেশের পতাকা এরকম ভাবে অবমাননা করবে। না, এটাকে আ আপনি বলুন, সারা পৃথিবীতে তো বহু যুদ্ধ হয়েছে, প্রতিবেশী যুদ্ধ হয়েছে, মারপিট হয়ে যাচ্ছে এখনো। আপনি একটা আর্কাইভে খুঁজে দেখুন তো, কোন দেশের পতাকাকে অপমান করেছে? হুম, এই যে কুশিক্ষা, অশিক্ষা, বর্বরচিত মানসিকতা, ছোট মানসিকতা, এটা একটা জাতির পরিচয় বহন করে। বুঝুন ওই জাতিটা যে অন্য একটা দেশ যার সাথে যুদ্ধও লাগেনি, যার পাঠানো খাবার খায়, যার পাঠানো ডিম বিনা পয়সায় খাচ্ছে, যার চিকিৎসা না নিলে তারা বাঁচবে না। যে তাদের স্বাধীনতা দিয়েছে, নিজে ধ্বংস হয়ে গিয়ে। সেই জাতিকে বিনা কারণে যদি এইরকম তার জাতীয় পতাকাকে অপমান করে, তাহলে ওখানকার সংখ্যালঘু ভাই-বোনদের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে? ভাবুন, এই জানোয়ার এরা বাচ্চা শিশুদেরকেও শেখাচ্ছে অন্যের জাতীয় পতাকা রেসপেক্ট না করতে। অর্থাৎ আগামীতে এই বাংলাদেশ কোন বাংলাদেশ তৈরি করছে? যে বাংলাদেশে হয়তো একটাও মানবিক লোক নেই, প্রতিবাদী লোক নেই। সেই বাংলাদেশ এরা রচনা করে চলে গেল। এটার আফটার ইফেক্ট ভারতও পাবে। ভারত কেন চুপচাপ বসে আছে এত বড় ঘটনার পরে? আমি জানি না। ভারতের বিদেশ নীতি কেন এতটা জরাগ্রস্ত আমি তা জানি না। কবে আমরা জেগে উঠব? ইন্দিরা গান্ধীর মতো যুগ নেই। ভারত এখন অনেক কমফোর্ট জোনে। বিগেস্ট ইকোনমি আমাদের। আমেরিকা আমাদের পাশে, ইসরায়েল আমাদের পাশে। পৃথিবীর ভরকেন্দ্র যেদিকে গেছে সেটা আমাদের ফেভারে। চায়না এখন এশিয়াতে খুব একটা শক্তিশালী দেশের মধ্যে পড়ে না। ইকোনমিটা ডাউন তাদের চলছে। ভারতের সাথে যেচে ওরা সমঝোতা করতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত ডিফেন্সের দিক থেকে এত শক্তিশালী, পৃথিবীর ৩য় সবচেয়ে বড় ফোর্স ভারতের হাতে। স্থলপথ, জলপথে ভারত শক্তিশালী। ভারত চুপচাপ কেন বসে আছে? নাকি ভারত তামাশা দেখছে? যেই তামাশাটা কংগ্রেস সরকার দেখেছিল। একের পর এক তিব্বত হাতছাড়া হয়েছে, নেপাল হাতছাড়া হয়েছে, অরুণাচল প্রদেশে একটা অংশ হাতছাড়া হয়েছে, সিয়াচিন হাতছাড়া হয়েছে, পাক ওয়েট কাশ্মীর হাতছাড়া হয়েছে একটা বড় অংশের জমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। ফের দেওয়া হয়েছে মায়ানমারকে, তারা আবার দিয়েছে চীনকে। তাই কি? স্যার তার অপেক্ষা করছেন ভারত? জানি না। এই জরাগ্রস্ততার কারণ কি?